বামেদের বহু বছর ধরে মানুষ দেখে নিয়েছে পশ্চিমবঙ্গে। তৃণমূল সরকারের 15 বছরের যে অবস্থা, যেরমভাবে অন্যায় করা এবং নেতা নেত্রীদের পকেটে পকেটে খালি ভরে ভরে টাকা, মানে বোমা ফ্যাক্টরি আছে প্রচুর, এবং সেই ফ্যাক্টরিগুলোর মধ্যে ওরা রাত্রিবেলা আসে স্পেশাল টাইপের মাল মশলা নিয়ে। সেই বাবা মার আরতিগুলো আমি ভুলতে পারি না, যে ছোট ছোট বাচ্চাগুলোকে ওরা ওই 100-150 টাকার জন্য বোমা ফ্যাক্টরিতে কাজে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার যাবে তো নাই, বরঞ্চ অন্নপূর্ণা ভাণ্ডারে আরও বেশি টাকা আসবে। ফ্রি রেশন, ফ্রি চাল, ফ্রি ডাল, এটাই কি একমাত্র লক্ষ্য হতে পারে নাকি মানুষের জন্য? এবারের বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রূপা গঙ্গোপাধ্যায়, রূপাদি, প্রমিলা বাহিনীর লড়াইয়ে তুমিও সামিল দেখতে পাচ্ছি, যে সোনারপুর দক্ষিণে তুমি প্রার্থী, এবং সোনারপুরে তো তুমি ওখানকার ঘরের মেয়ে বলা যেতে পারে। হ্যাঁ, আমি যেভাবে টালিগঞ্জে বড় হয়েছি বহু ছোট বয়স থেকে, একইভাবে বাবা মা যেহেতু বাংলাদেশের, আমরা উদ্বাস্তু, তো উদ্বাস্তু হওয়ার কারণে বাবা মার তো কোনো আর এখানে থাকার জায়গা ছিল না। তো বাবা যেহেতু বহু বছর বাংলাদেশে ফেরত চলে গেছিল এবং মা আমার জন্য যাতায়াত করতো, আমি হস্টেলে থাকতাম। তো রোজগার করার পরে আমার প্রথম এবং প্রধান লক্ষ্যই ছিল বাবা মার জন্য একটা মাথা গোজার ঠাঁই করে দেওয়া। তো সেটাই আমার সোনারপুরে বাছা, কারণ ওখানকার গাছপালার জন্য, গাছগাছালির জন্যই। মা বলেছিল একটুখানি গাছটা চাচ্ছে এমন জায়গায় আমায় দিস, আমি কোনো ফ্ল্যাট বাড়িতে থাকতে পারুম না, তো ফ্ল্যাট বাসা দিস না। তো আমি বললাম ঠিক আছে। তো একটা ছোটোখাটো মতন একটা, সেটা তো এখনো আছে। হ্যাঁ, সেটা এখনো আছে। মা অসুস্থ হওয়ার পরেও আমি মাকে শেষবারের মতো গত বছর নিয়ে গেছিলাম মাকে দেখানোর জন্য, যে মা তোমার বাড়িটা রিপেয়ার করছি, তুমি দেখো কেমন। তো সোনারপুরে মানুষ আমাকে আন্দোলনেও দেখেছে। সোনারপুরে মানুষ, সোনারপুর মানে উত্তর দক্ষিণ বারুইপুর সব জায়গায় আমাকে মানুষ আন্দোলনে দেখেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সব প্রোগ্রামে দেখেছে। কার্যকর্তারা আমাকে বহু বছর ধরে খুব ভালোবাসে এবং খুব ডাকে, চেনে। তো সব নাম চেনা মুখ চেনা সব নাম করা সব এখন আসবে, একটু পরে সব ধুমধাম চলে আসবে, সব ফোন টোন করছে ওরা, সবাই খুব খুশি। একদমই। আর যেটা বলা, যে তোমার বিপরীতে যে দুজন রয়েছে সেই দুজনও মহিলা, লাভলি মৈত্র রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, বামেরাও মহিলা প্রার্থী দিয়েছেন। সুতরাং বলা যেতে পারে যে 3 মহিলার একটা ত্রিকোণ লড়াই, প্রমিলা বাহিনীর লড়াই। হ্যাঁ, ওই দুজন যারা প্রার্থী আছেন তাদের দুজনকে আমি নমস্কার জানিয়েই আমার যাত্রাটা শুরু করব। কিন্তু মানুষ, আমার ধারণা আজকে যা পরিস্থিতি, তাতে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকেই চাইছে, কারণ বামেদের বহু বছর ধরে মানুষ দেখে নিয়েছে পশ্চিমবঙ্গে। তৃণমূল সরকারের বহু মানুষের 15 বছরের যে অবস্থা, যেরমভাবে অন্যায় করা এবং নেতা নেত্রীদের পকেটে পকেটে খালি ভরে ভরে টাকা, সেগুলো তো মানুষ দেখেছে। এবার তাদেরই বুঝতে হবে যে তারা কে দুর্নীতিটা প্রশ্রয় দেবে। তারা কি ওখানে যখন মানুষগুলোকে বারে বারে বোমা গুলির মধ্যে, ওখানে বোমা ফ্যাক্টরি আছে প্রচুর, এবং সেই ফ্যাক্টরিগুলোর মধ্যে ওরা রাত্রিবেলা আসে স্পেশাল টাইপের মাল মশলা নিয়ে। দিনের বেলা যে ট্রাকগুলো ঢোকে মাল মশলাগুলো নিয়ে, বোমার মানে বাজি ফ্যাক্টরি বলে ওগুলোকে অ্যাকচুয়ালি, ওগুলো দিনের বেলা যে মালগুলো আসে মানে টেম্পো করে করে, সেগুলো হচ্ছে বাজির ফ্যাক্টরির জন্য। আর রাতের বেলা আসে সেগুলো স্পেশাল, সেগুলো বোমা বাঁধার আলাদা জিনিস। তো তার স্প্লিন্টার্সগুলো পর্যন্ত আমার কাছে আছে, কি ধরনের ভেতরে পাথর থাকে, ফাটলে পরে কীরকম তার অবস্থা হয়, সে পাথর আমার কাছে আছে, তুলে নিয়ে এসেছিলাম যখন আন্দোলন ওই জায়গাগুলো গেছিলাম। সে বাবা মার আরতিগুলো আমি ভুলতে পারি না, যে ছোট ছোট বাচ্চাগুলোকে ওরা ওই 100-150 টাকার জন্য বোমা ফ্যাক্টরিতে কাজে দেয়। আমি অনেকবার বলেছিল কি করবো দিদি, কি খাবো, কি খাওয়াবো, কি করব, মানে বাবা খুব বয়স্ক, মানে আর বাচ্চাগুলো তো ছোট ছোট, মানে 10 বছর 12 বছরের ছেলে, তাদেরকে বসে বসে বোমা ফ্যাক্টরিতে কাজ করাচ্ছে। তারপর সেটা যখন ফ্যাক্টরিতে আগুন লেগে গেল, তখন তাকে মানে
পুরো ছেলেমেয়েগুলো বাঁচার জন্য বাঁচানোর তো কেউ চেষ্টাই করলো না, কেউ চেষ্টা করলো না। ওখানকার সরকারি লোকজন মানে থানা পুলিশ কিচ্ছু চেষ্টা করলো না, ঢাকার চেষ্টা করলো, কারণ ওটা তো ইলিগাল। ঢাকার চেষ্টা করলো, ফলে মানুষগুলো পাশে একটা জলাশয় ছিল, পুকুর ছিল, সেখানে ঝাঁপিয়ে পড়ে আগুনের গায়ের জ্বালাটা মেটানোর চেষ্টা করলো। রাত্রেবেলা তাদেরকে তুলে নিয়ে গিয়ে হাফিস বডি। মানুষ তো ভুলতে পারে না, অসম্ভব ভোলা। এখন শুধু মানুষের কাছে এগুলো বলা যে আর কত বছর আমরা শান্তির খোঁজে বাঁচব। শান্তি চাইতো, ছেলেমেয়ের একটা সুস্থ পরিবেশে বড় হওয়া, ভালো স্কুল, ঠিকঠাক কলেজ, একটা গভর্নমেন্ট হোক সরকারি বেসরকারি যে কোনো একটা ভদ্রভাবে বাসযোগ্য মানে বাড়ি, রাস্তা, ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র যেগুলো যাতে বেসিক পাওয়া যায়, জিনিস পাওয়া যায়, স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা, কিছুই তো মানে সবই তো বিধ্বস্ত হয়ে গেছে। মানে এই সমস্ত এজেন্ডাগুলো নিয়ে তুমি দুয়ারে দুয়ারে হাজির হবে। সো আপনাকে যেটা বলা যে আগের বারের জয়ী প্রার্থী লাভলি মৈত্র আপনার বিপরীতে রয়েছে, আপনি যেগুলো বললেন এগুলো এক একটা এজেন্ডা থাকবে। এসআইআর হয়েছে এবার, তারপরে বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে, এইগুলো এক একটাকে কি করে অতিক্রম করা? দেখুন সরকারি প্রকল্প কিন্তু সরকারি প্রকল্প, সরকারি প্রকল্প কারো ব্যক্তিগত প্রকল্প নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে গেলে লক্ষ্মীর ভান্ডার যাবে তো নাই, বরঞ্চ অন্নপূর্ণা ভান্ডারে আরো বেশি টাকা আসবে। কিন্তু এটাই কি একমাত্র লক্ষ্য হতে পারে নাকি মানুষের জন্য? ফ্রি রেশন, ফ্রি চাল, ফ্রি ডাল, এটাই কি একমাত্র লক্ষ্য হতে পারে নাকি মানুষের জন্য? সরকারের যেগুলো দেওয়ার কথা সে তো দিতেই হবে সরকারকে, যার প্রাপ্য তাকে তো দিতেই হবে। কিন্তু তাই বলে তো বাড়ি দেওয়ার নাম করে যার চারতলা বাড়ি আছে তাকে তো আবার বাড়ি দেওয়ার জন্য টাকা দেওয়া যাবে না, না? যার সত্যি মাটির বাড়ি আছে, বাড়ি করতে পারেনি, তার জন্য বাড়ির ব্যবস্থা করতে হবে। তো যার সত্যিকারের প্রয়োজন সে বিজেপি করে না, টিএমসি করে না, সিপিএম করে, এটা দেখার তো আমার দায়িত্ব থাকবে না? সরকারে যখন কেউ আসে, যারা সরকার পরিচালনা করে, সরকারের দায়িত্বপ্রাপ্ত যেসব মানুষরা থাকে, তাদের কিন্তু কাজ থাকে না যে কোন পার্টির ছেলে আমাকে কে কি করলো তার জন্য আমি কাজ করে দেবো, না। কিন্তু যে টিএমসির মানুষরা বা যে অন্ধবিশ্বাসী বামেরা, যারা হয়তো আমাকে ভোট দেবেন না, তাও যদি আমি জিতে যাই, আমার দায়িত্ব থাকবে যে তাদের পরিবারের কোনো ছেলে মেয়েকে যেন কোনো মারধর না খেতে হয়, শ্লীলতাহানি না সহ্য করতে হয়, শান্তিপূর্ণভাবে তাদের যদি কিছু প্রয়োজন থাকে, হাসপাতাল, বুদ্ধি, চিকিৎসা, ডাক্তার, তাদের যদি কোনো সহায়তার কিছু থাকে, সেটা যাতে সরকারের অধীনে থেকে, ক্ষমতা দায়িত্বে থেকে যা সম্ভব তা করাটা আমার কাজ থাকবে। এবং যেহেতু ওখানে আমার বাড়ি, আমার পক্ষে সপ্তাহে 2 দিন ওখানে গিয়ে একটা নির্দিষ্ট টাইমে বসা, লোকের সাথে দেখা করা, কথা বলা, ওটা আমার পক্ষে আরো অনেক বেশি সহজ। আরেকটা যেটা বলা, আপনার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই আপনি বিজেপিতে রয়েছেন এবং আপনি অনেক চড়াই উতরাই দেখেছেন। আপনি আগেও প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, সফল হননি। এখন বিজেপির কিন্তু পায়ের তলা মাটি আমরা দেখছি বিগত কিছু বছরে শক্ত হয়েছে। এবার প্রার্থী হয়ে ফিরে আসা কতটা তাৎপর্যপূর্ণ? কারণ সিনারিও বিগত কয়েক বছরে বদলেছে। পার্টি, আমার রাজনৈতিক দল আমাকে 21-এও চেয়েছিল যে আমি লড়াই করি, কিন্তু আমার কয়েকজন প্রিয় কার্যকর্তা এই সোনাপুর দক্ষিণে তারা চেয়েছিলেন লড়তে। তো আমি তাদের জন্য এই সিটটা আমি তাদের জন্য ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, স্যাক্রিফাইস বলবো কেন, আমার পার্টির কার্যকর্তা, আমার পার্টির লোকজন, তারা সেখানে লড়তে চেয়েছিল। আমি সেই জন্য এই সিটটা আমি বলেছিলাম যে আমি হাত তুলে নিচ্ছে, আমি চাই না, ওদের বরঞ্চ দিন, আমি ওদের জেতাবো, আমি যাব। আমি নেহাত 21-এর অনেক ঘোরাঘুরির পরে শেষের দিকে আমি কোভিডে আক্রান্ত হয়ে পড়েছিলাম বলে, হ্যাঁ আমি কোভিড হয়ে গেছিল এপ্রিল মাসেই। তো খুব অবস্থা মানে খারাপ রকমের কোভিড হয়ে গেছিল, সেই জন্য আমি আর বেরোইনি, মানে সম্ভব নয় আর কি। কিন্তু আমি 21-এ সেই জন্য লড়তে পারিনি, নাহলে 21-এও আমার ভারতীয় জনতা পার্টি আমায় চেয়েছিল আমি লড়াই করি। তো এই সিটেই আমাকে বলেছিল লড়তে।
তো তাহলে তো বলা যায় যে পছন্দের সিট আপনি পেয়েছেন, এবং আপনি যেটা বলছেনও আপনার নিজস্ব যুক্তি নিয়ে আপনি দুয়ারে দুয়ারে যাবেন। তাহলে আজকে এই সময় সোনারপুর দক্ষিণের বাসীকে এবং সকলকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমার কার্যকর্তারা ভয়ানক খুশি। সেটা তারা সব দুদিন ধরে সব প্রণাম টনাম ঈশ্বরের কাছে সব পুজো আচ্ছা দিচ্ছে আর কি। তো আমার জেলার প্রিয় প্রিয় মানুষগুলো খুশি। আমার সাধারণ মানুষের কাছে আমি শুধু আবেদনই করতে পারি, আমি তো কোনো দাবি করতে পারি না। তারা তাদের মতন ভাবনা চিন্তা করে তারা যদি মনে করেন যে আমরা তো অনেক বছর বামকে সুযোগ দিয়েছি, অনেক বছর তো আমরা টিএমসিকেও সুযোগ দিলাম, নেতাদের পকেটে তো অনেক টাকা ভরছে দেখলাম। রূপা গাঙ্গুলির মতন একটা সাধারণ মানুষ যাকে সবাই জানে যে কোনো দিন মানে অসৎ কাজের মধ্যে কোনো দিন যুক্ত থাকে না। আমি 5.5 বছর এমপি ছিলাম। আমার ওখানকার কাউন্সিলরই আপনাকে বলে দিতে পারবে যে 5.5 বছরে ওর জায়গার জন্য আমি যেটুকু আমার এমপি ল্যাডের টাকা খরচ করতে পেরেছি, ওরাই বলে দিতে পারবে যে আমি তার থেকে একটা টাকাও আমি কোনো কমিশন খেয়েছি কিনা। মানে আমার বাড়িপুরে কাউন্সিলর এসে আমাকে বলতো, দিদি আমার বাড়িতে না একটু গাছে, আমার জমির গাছে একটু পেয়ারা হয়েছে, ওটা আনলে কি তুমি খাবে? আলাম, হ্যাঁ আমি পেয়ারা খেতে ভালোবাসি, তুই যদি গাছের হয় তাহলে নিয়ে আয়। মানে সততাই তোমার শক্তি। ওরা সবাই জানে তো সেটা, ওরা সেই জন্যই আমাকে তো ভালোবাসে, যেটা জানে যে দিদি কোনোদিন কোনো রকম অন্যায় কাজ করেনি, করবে না। মানে অ্যাকচুয়ালি এমপি ল্যাডের টাকা থেকে এমপিরা একটা পার্সেন্টেজ ইচ্ছে করলে ডিএমদের অফিস থেকে ক্লেম করতে পারে খরচা বাবদ। আমি সেটা 1 পয়সাও করিনি, আমার কোনো প্রজেক্ট থেকে করিনি। কারণ আমি বলছি আমাকে তো এমপি থেকে লাখানেক টাকা মতো 75,000 প্রথম থেকে আমরা যখন পেতাম, কম টাকা পেতাম, তো পাচ্ছি তো মাইনে। আমি কেন এই কমিশনটুকু নেব? যারা কাজ করছে তারা পুরোটা নিক, বরঞ্চ ঠিক করে করুক। 1 পয়সাও যাতে কমিশন না দিতে হয়। তারা ড্রেন যে বানালো, ড্রেনটা যেন চলে, দুদিনেই যেন সেটা ভেঙে না পড়ে যায় একটা গাড়ির চাকার তলায়। আমার শুধু সেটুকুই লক্ষ্য ছিল। একদম, অনেক ধন্যবাদ। অর্থাৎ লক্ষ্যে স্থির রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায় এবং সততাই তার বল, এবং সেই শক্তি নিয়ে কিন্তু সোনারপুর দক্ষিণে তিনি যাবেন দুয়ারে দুয়ারে। ক্যামেরা সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।